গত 12 ফেব্রুয়ারিতে বাংলাদেশে যে প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যে নির্বাচনে বাংলাদেশের 50% সমর্থকের দল বাংলাদেশ আওয়ামী লীগকে রেখে একটা ভাগ বাটোয়ারার নির্বাচন হয়েছে, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি ক্ষমতায় এসেছে। সেখানে ভোট কারচুপি, ভোট ডাকাতি কিভাবে হয়েছে, অন্ধকারের ভোট, আগের দিনের ভোট, কি হয়েছে না হয়েছে সবকিছু আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে, মেইন স্ট্রিম মিডিয়ার বদৌলতে দেখেছেন। এবং বাংলাদেশের যারা রাজনৈতিক টক শো করে, যারা রাজনৈতিক বিশ্লেষক, বুদ্ধিজীবী, এরাও বিভিন্ন সময় বলেছে যে বাংলাদেশে আগে যে নির্বাচনগুলা নিয়ে প্রশ্ন ছিল 2014, 18, 24, এই নির্বাচনগুলার প্রশ্নবিদ্ধের যে জায়গা ছিল সেই জায়গাকে অতিক্রম করে ফেলেছে 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচন। কারণ 12 ফেব্রুয়ারি নির্বাচনে এমন কিছু ফুটেজ আমরা দেখেছি যেটা দেখার পর অতীতের যে অপকর্মগুলা ছিল, যেগুলার কোনো ফুটেজ আমরা দেখি নাই, সেখানে পার্থক্য যদি আমরা খুঁজি তাহলে আমাদেরকে বলতে বাধ্য হতে হবে 2026 সালের 12 ফেব্রুয়ারি বাংলাদেশে যে নির্বাচন হয়েছে এটা কোনো নির্বাচন ছিল না, এটা একটা ভাগ বাটোয়ারার নির্বাচন ছিল। ফেব্রুয়ারির এই নির্বাচনের পর বাংলাদেশের প্রায় 20টার উপরে জেলায় আমি একটা পরিসংখ্যান চালিয়েছি। যেই দুইটা জেলার পরিসংখ্যান আজ আপনাদের সামনে তুলে ধরবো, সেই দুইটা জেলার নাম শেরপুর এবং নেত্রকোনা। শেরপুর এবং নেত্রকোনা জেলার যারা আমার এই ভিডিও দেখবেন তারা আশা করি কমেন্টে এসে আমাকে জানিয়ে যাবেন যে আমি যে পরিসংখ্যান দিয়েছি এটা আদৌ সঠিক নাকি ভুল। বিষয় হচ্ছে পরিসংখ্যানটা আসলে কি। 12 ফেব্রুয়ারির নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের সকল মানুষের, বিশেষ করে শেরপুর এবং নেত্রকোনা জেলার সকল পর্যায়ের মানুষের মধ্যে একটা ধারণা ছিল তারেক রহমান অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসলে, নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপটের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আসবে এবং তারা ভেবেছিল সঠিকভাবে দেশটা পরিচালনা করবে। শেরপুর এবং নেত্রকোনার মানুষ ভেবেছিল, এবং শেরপুর নেত্রকোনার যারা বিএনপির প্রতিনিধিত্ব করে, যারা সাংসদ, তাদের প্রতি একটা ব্যাপক আস্থার জায়গা সৃষ্টি হয়েছিল 12 ফেব্রুয়ারির পূর্বে। কারণ জামাত যেভাবে তাদের মৌলবাদী জঙ্গি জিহাদি পরিকল্পনা বাস্তবায়ন করার কথা বলছিল, যেভাবে নারীদেরকে বস্তাবন্দি করার কথা বলছিল, যেভাবে নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করার কথা বলেছিল, এইসব দেখার পর এবং রাস্তাঘাটে বের হলে নারীদেরকে যেভাবে অসম্মান অপদস্থ করা হতো, সবকিছু মিলিয়ে বাংলাদেশের মানুষের মতো করে এই দুইটা জেলার মানুষও ভেবেছিল বিএনপি ক্ষমতায় আসলে সার্বিক প্রেক্ষাপটের চিত্র অনেকটাই পরিবর্তন হবে। কিন্তু এই প্রেক্ষাপটের কোনো প্রকার পরিবর্তন আসেনি। উল্টো নেত্রকোনা জেলার 10টি উপজেলাতে প্রায় 10 জন করে ব্যক্তির সাথে কথা বলেছি, এরা সবাই কৃষক, শ্রমিক, দিন আনে দিন খায়, দৈনিক দিনমজুর, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এখানে শিক্ষক আছে, চিকিৎসক আছে, এখানে রিক্সাওয়ালা আছে, ভ্যানওয়ালা আছে, এখানে অটো ড্রাইভার আছে, ট্রাক ড্রাইভার আছে, এখানে মাঠে যে ক্ষেত কাজ করে দৈনিক মজুর সে আছে, কামার আছে, কুমোর আছে। অর্থাৎ বাংলাদেশের প্রান্তিক অঞ্চলে যেসব পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গরা থাকেন একেবারে প্রত্যন্ত অঞ্চলে, এদের সাথে কথা বলেছি আমি, হোয়াটসঅ্যাপে কথা বলেছি, অনেকের সাথে ফোনে কথা বলেছি, অনেকের সাথে আমার কিছু পরিচিত ব্যক্তিবর্গ আছে তাদের মাধ্যমে কথা বলেছি। প্রত্যেকের যে ধারণা ছিল 12 ফেব্রুয়ারির পূর্ব মুহূর্ত পর্যন্ত, সেই ধারণাটা এই মুহূর্তে আর অবশিষ্ট নাই। তারা বলছে তারেক রহমান ক্ষমতায় আসার পর বাংলাদেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে, বাংলাদেশের জ্বালানি সংকটের ফলে পেট্রোল পাম্পে সারিবদ্ধ লাইনে দাঁড়াতে হচ্ছে, এবং এই যে প্রত্যন্ত অঞ্চলে বাইকটা একটা গুরুত্বপূর্ণ বাহন, এবং অটোরিকশা চলে বিদ্যুতের মাধ্যমে চার্জের কারণে, আর বাইক চলে পেট্রোল কিংবা অকটেনের মাধ্যমে। এখন এই যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে পেট্রোল পাম্পে পেট্রোল নাই, অকটেন নাই, ডিজেল নাই এবং বিদ্যুৎ নাই, তাহলে এই যানবাহনগুলো চলবে কিভাবে? যদি যানবাহন না চলে সেক্ষেত্রে ফুড সাপ্লাই কিভাবে হবে? ধরেন নেত্রকোনার পূর্বধলা উপজেলা, এইখানে একটা কৃষক ফুলকপির চাষ করেছে উদাহরণ। সেই ফুলকপিটা সে যখন ক্ষেত থেকে উঠাবে সেটা তো বাজারে বিক্রি করতে হবে। সে তো পূর্বধলার কোনো বাজারে বিক্রি করতে পারবে না, নিঃসন্দেহে তাকে সেটা বিক্রি করতে হলে অবশ্যই নেত্রকোনা সদরে আসতে হবে, অথবা নেত্রকোনা সদর থেকে ময়মনসিংহ বিভাগীয় শহরে আসতে হবে। এই ক্ষেত্রে যে পরিবহন ব্যবস্থা, এখানে যদি পেট্রোল না থাকে, ডিজেল না থাকে, অকটেন না থাকে, বিদ্যুৎ না থাকে, সেই ক্ষেত্রে কিভাবে সে কৃষক তার উৎপাদিত ফসল পরিবহন করবে? কোনো ওয়ে আছে? একই রকম শেরপুর জেলার একটা বিশাল অংশ পাহাড়ি জনপদ, অর্থাৎ পাহাড়ের একটা বিশাল অংশ আছে। এই অংশে বিদ্যুতের ছিটে ফুটাও গত 40 দিন থেকে নাই। বিদ্যুৎ গেলে আর আসার নাম থাকে না। 14 ঘন্টা বিদ্যুৎ থাকে না, আসলে 1 ঘন্টা থাকে না, আবার চলে যায়। এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশের মানুষ কিভাবে তাদের জীবন যাপন করবে? কিভাবে করবে? মানে কোনো ওয়ে কি আছে? জনাব তারেক রহমান 40 দিন ক্ষমতায় আসছেন, এসে দেশের 12টা বাজিয়ে দিয়েছেন। এই যে মানুষগুলা শেরপুর এবং নেত্রকোনা,
এই মানুষগুলার যে কমন অভিযোগ সেই সব ছিল যে আমরা আমাদের উৎপাদিত ফসল ক্ষেত থেকে উঠিয়ে বাজারে বিক্রি করতে পারছি না, কারণ বাজারে ক্রেতারা কিনছে না। এর একমাত্র কারণ হলো পরিবহন ব্যবস্থা। জ্বালানি সংকটের ফলে সকল ধরনের গাড়ি চলাচল বন্ধ, মোটামুটি অনেকটা সীমিত হয়ে গেছে। এখন অতিরিক্ত মূল্য দিয়ে পরিবহন করে এই যে ফসল, সেটার যে লাভ, সেই লাভের অংশ কমে যাবে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে আর্থিকভাবে। তারা চাচ্ছে না, সেই কারণে তারা এখন ক্ষেতের ফসল উঠাতে পারে না। উঠাইতে গেলে সেটা তো পরিবহনের মাধ্যমে বিক্রি করতে হবে। ক্রেতারা জিনিসপত্র কিনছে না, কারণ পরিবহন নাই। এখন নেত্রকোনাতে যে ফসলগুলো ফলানো হয়, শেরপুরে যে ফসলগুলো ফলানো হয়, সেই সব ফসল কিন্তু আলটিমেটলি সাপ্লাই চেনের মাধ্যমে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়, ঢাকায় চলে যায়। ঢাকা পর্যন্ত যাইতে যে পরিবহন দরকার, সেটার জন্য যে জ্বালানি দরকার, সেই জ্বালানি তো বাংলাদেশের সরকার সাপ্লাই দিতে পারছে না। এবং এই যে প্রান্তিক অঞ্চলে যেসব মানুষ জীবিকার তাগিদে চলাফেরা করে, তাদের চলাফেরার জন্য বাইক এবং যে অটোরিকশা, এই দুইটার একটাও চলে না। বাংলাদেশের মানুষ, বিশেষ করে প্রান্তিক অঞ্চলের মানুষ যারা ভোট দিয়েছিল, কত শতাংশ ভোট কাস্ট হয়েছিল সেটা মুখ্য বিষয় না, কিন্তু যারা ভোট দিয়েছিল তাদের হারে হারে উপলব্ধি হয়েছে যে তারেক রহমানের মতো ভণ্ড 2 নাম্বার ব্যক্তি, যে কিনা সংসদে বসে বিভিন্ন আইন উলটপালট করা থেকে শুরু করে বিভিন্ন আইনের সংশোধন, নাম পরিবর্তন নিয়ে ব্যস্ত আছে। এদিকে বাংলাদেশের মানুষের উপর দিয়ে স্ট্রিম রুলার চলতেছে, বাংলাদেশের মানুষ খাইতে পারতেছে না, বাংলাদেশের মানুষের চিকিৎসা ব্যাহত হচ্ছে, হামের টিকার অভাবে শিশু মৃত্যুর হার বেড়ে যাচ্ছে, জ্বালানি সংকট, পেট্রোল নাই, অকটেন নাই, ডিজেল নাই, কিচ্ছু নাই। এদিকে বিদ্যুৎ নাই, সেচের পানি উঠাতে পারতেছে না কৃষকরা। এটা একটা মেজর প্রবলেম। বিদ্যুৎ চলে গেলে 14 ঘন্টার কোনো খবর নাই, এরপর 2-1 ঘন্টার জন্য আসে। এখন 2-1 ঘন্টায় কি সেচ পাম্প দিয়ে পুরো জমিতে পানি দেওয়া সম্ভব? একটা সেচ পাম্পের অধীনে প্রায় 20 থেকে 30 একর জমি থাকে। এই 20-30 একর জমি 1 ঘন্টার বিদ্যুতে পানি দিয়ে কাভার দেওয়া সম্ভব? এটা যারা কৃষক ভাই আছেন আমাকে কমেন্টে জানাবেন। সম্ভব? কোনোদিনও সম্ভব না। এইভাবে যদি চলতে থাকে, এই যে সামনে যে ফসলের মৌসুম চলতেছে, এই ফসল কৃষকরা কিভাবে ফলাবে? তরমুজ চাষিরা মাথায় হাত দিয়ে বসে আছে, কারণ তরমুজ বিক্রি করতে পারে না, পরিবহন নাই। এবং পানির অভাবে অনেক তরমুজ চাষি মাথায় হাত দিয়েছে, কারণ তরমুজ পচে যাচ্ছে, পানি সাপ্লাই দিতে পারতেছে না। যেখানে জলাশয় আছে, খাল বিল নদ নালা ইত্যাদি ইত্যাদি আছে, তারা কোন রকম বালতি দিয়ে পানি তুলে সেখানে দিচ্ছে, কিন্তু যেই সব জমির আশেপাশে কোনো জলাশয় নাই, কোনো ধরনের পানির বন্দোবস্ত নাই, একমাত্র ডিজেল পাম্প ছাড়া এবং বৈদ্যুতিক পাম্প ছাড়া, মোটর ছাড়া, তাহলে তারা কিভাবে পানি দেবে? তারা যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনাদের কোনো আইডিয়া আছে? সরকারে বসে, সংসদে বসে যে নাটকগুলা করতেছেন, বাংলাদেশের প্রান্তিক মানুষের কথা একবার ভেবে দেখেছেন? এই মানুষগুলা যে যদি তাদের ফসল উৎপাদন করার পর সেই ফসল সঠিকভাবে বিক্রি না করতে পারে, এরা পথে বসবে। এবং এই ফসলগুলা যদি সাপ্লাই চেনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে, বিভিন্ন প্রান্তে না পৌঁছে যায়, তাহলে যে বাংলাদেশে খাদ্যের অভাব দেখা দেবে, খাদ্যের সংকট দেখা দেবে, এটা কি জনাব তারেক রহমানের সরকার বুঝতে পারছে? এই পরিসংখ্যানে যারা আমাকে সহায়তা করেছেন, কৃষক, শ্রমিক, চিকিৎসক, শিক্ষক, স্টুডেন্ট, প্রত্যেকটা পর্যায়ের মানুষ, সমাজে যারা বসবাস করে, অনেকের সাথে আমার কথা হয়েছে। আমি এই 40 দিনে প্রায় কয়েক হাজার কল রিসিভ করেছি, তাদের সাথে আমার কথা হয়েছে। তাদের একটাই আক্ষেপের জায়গা, যে খাম্বাচুরা 2001 থেকে 2006 বাংলাদেশকে যেই পরিস্থিতি বানিয়েছিল, তার মা ঠিক একই পরিস্থিতির দিকে আগাচ্ছে। এই খাম্বাচুরা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে ফেলবে। এটা আমার কথা না, বাংলাদেশের সাধারণ মানুষগুলা বলেছে। এই ভিডিওতে শুধুমাত্র 2টা জেলার কথা বললাম, শেরপুর এবং নেত্রকোনা। পরবর্তী ভিডিওতে আরো 2টা জেলার কথা বলবো, এবং পরবর্তী ভিডিওতে আমি আশা করি প্রত্যেকটা কল রেকর্ড আমি আপনাদেরকে শোনাতে পারবো। প্রিয় দর্শক, আপনারা ভাবেন কাকে আপনারা ভোট দিয়ে ক্ষমতা এনেছেন? আপনারা ভাবেন এই সরকারের হাতে বাংলাদেশ ঠিক কতখানি এগিয়ে যেতে পারবে নাকি পিছিয়ে যাবে? এই সিদ্ধান্ত আপনারা নেন, আপনারা বিবেচনা করেন। আমাদের বেশি কিছু বলার নাই, শুধু একটুকু বলবো, বাংলাদেশের মানুষ প্রতারিত হয়েছে, বাংলাদেশের মানুষকে প্রতারণার শিকার বানিয়েছে বিএনপি, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের মানুষকে ক্ষুব্ধ বানিয়ে দিয়েছে বিএনপি, এবং বিএনপির প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের এই ক্ষুব্ধতার কারণে বিএনপির যে পতন হবে, সেই পতনের পর বিএনপি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা বাংলাদেশের সাধারণ মানুষ ধারণা করতেছে। কি হবে ভবিষ্যৎ বলে দেবে। ভালো থাকবেন, ধন্যবাদ।